অভ্যুত্থানের তরুণ অনেকের নির্বাচনে জয়ের আশা প্রধান উপদেষ্টার। কেউ কেউ হতে পারেন মন্ত্রীও। 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। Now they are on the street and then they are in the political party of their own. I'm sure some of them will get elected. And if they get elected, someone may be the education minister. তারেক রহমান সফর বাতিল করলেও আচরণবিধি মানছে না অন্য দলের নেতারা। ইচ্ছে করেই পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক আড়ালের অভিযোগ। দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাচনী প্রচারণা ক্রমাগত চালিয়ে যাচ্ছে উদ্দেশ্যমূলকভাবে। দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে। বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা, এই কৌশল যেন দেশের ভিতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা এনসিপি। একটি দল বিপক্ষে থাকার অভিযোগ। জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়েইসিতে স্মারকলিপি জুলাই ঐক্যের। আসন বন্টন নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলন টানাপড়েন। শেষ মুহূর্তে একাধিক দল যুক্ত হওয়ায় সময় লাগছে, দাবি নেতাদের। দ্রুতই জোটের প্রার্থী ঘোষণার আশা। অভ্যুত্থানের সময় গণভবনে বৈঠক করা 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ। খতিয়ে দেখতে পাঠানো হচ্ছে তদন্ত সংস্থায়। আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু। নির্যাতনে হত্যার অভিযোগ করে বিচার দাবি মির্জা ফখরুলের। কমান্ডার সহ সদস্যদের প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। এবং কক্সবাজার সীমান্তে গুলির ঘটনায় উদ্বেগ। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। পুনরাবৃত্তি এড়াতে পদক্ষেপ নেওয়ার আহ্বান। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তরুণদের রাজনৈতিক দল গঠন হয়েছে। তাদের অনেকে নির্বাচনে জয়ী হবে বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন ও জুলাই সনদের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। ঢাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 3 দিনব্যাপী সম্মেলন। মঙ্গলবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কূটনীতিকরা। নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশ প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। Now is election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. ডক্টর ইউনূস বলেন, পরিবর্তনের লক্ষ্যে তরুণরা রাজনৈতিক দল গঠন করেছে। নির্বাচনেও অংশ নিচ্ছেন তারা, যাদের অনেকেই নির্বাচিত হবেন বলেও প্রত্যাশা তার। They were in our classroom the other day. Now they are on the street and then they are in the political party of their own. And if they get elected, someone may be the education minister. I'm sure some of them will get elected. এ সময় চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ইসির অনুরোধে তারেক রহমান সফর বাতিল করলেও অন্য দলের নেতারা আচরণবিধি মানছেন না বলে অভিযোগ করেছে বিএনপি। ইচ্ছে করেই পোস্টাল ব্যালটে কিছু দলের প্রতীক সামনে রাখার অভিযোগ করে দ্রুত এটি পরিবর্তনের দাবি জানিয়েছেন দলটির নেতারা। বিকেলে সিইসির সঙ্গে বৈঠকের পর নেতারা অভিযোগ করেন, একটি দল ভোটারদের আইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভুয়া ভোটের চক্রান্ত করছে।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মঙ্গলবার বিকেলে বৈঠক করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, নির্বাচনকালীন সময়ে নানা অসঙ্গতি নিয়ে আলোচনা হয়েছে। তুলে ধরা হয়েছে অন্য দলের শীর্ষ নেতাদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাচনী প্রচারণা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, তাদের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন, তাদের পক্ষে ভোট চাচ্ছেন, এই কাজগুলো করছেন, কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণের খবর আমাদের কাছে নাই। তারা যেসব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে সে ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে কথা দিয়েছেন আমাদের। ইচ্ছে করেই পোস্টাল ব্যালটে কিছু দলের প্রতীক সামনে রাখার অভিযোগ করে বিএনপি বলছে, এটি দ্রুত পরিবর্তন করতে হবে। তাদের কাছে যে ব্যালট পেপার পাঠানো হয়েছে সেই ব্যালট পেপারে কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে, কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা, আর দেশের ভিতরে যে ব্যালট পোস্টাল ব্যালট যাবে এবং সেটা এখনো পাঠানো হয় নাই, আমরা তাদেরকে পরিষ্কার বলেছি যে এই কৌশল যেন দেশের ভিতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয়। একটি দল ভোটারদের আইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভুয়া ভোটের চক্রান্ত করছে বলেও ইসিকে জানিয়েছে বিএনপি। ব্যালট শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দলীয় প্রতীকে ভোট না দিলেও গণভোটে দলমত নির্বিশেষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। জুলাই সনদে হ্যাঁ ভোট পাশ না হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করে তারা। এদিকে জাতীয় পার্টি সহ 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। জাতীয় নির্বাচন ঘিরে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এবার একসঙ্গে হবে গণভোট। রাষ্ট্র সংস্কারে হ্যাঁ ভোটকে জয়ী করতে এবার প্রচারণায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার বিকেলে বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে ভোটের ক্যারাভ্যান উদ্বোধন শেষে দলের মুখপাত্র জানান, হ্যাঁ ভোটে জনগণকে আগ্রহী করতে কাজ করবে এনসিপি। মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ ভোট দিতে কেন্দ্রে আসে নির্বাচনের দিন। আর গণভোটে না জয়ী হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি বিশেষ দল ইনিয়ে বিনিয়ে নায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে বলে অভিযোগ তার। আমরা দেখতে পাচ্ছি কোনো বিশেষ রাজনৈতিক দল তারা নায়ের পক্ষে কথা বলা শুরু করছে। যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিবেন। যদি না জয়যুক্ত হয় গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। এদিকে জাতীয় পার্টি সহ 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও থেকে মার্চ টু ইলেকশন কমিশন কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য। ইসলামিক ফাউন্ডেশনের ভবনের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়লে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনটি। পরে 5 সদস্যের প্রতিনিধি দল ইসিতে স্মারকলিপি জমা দেয়। জাতীয় পার্টি 14 দল লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট প্রত্যেকের মনোনয়ন স্থগিত ঘোষণা করতে হবে। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, অশুভ চিন্তা থেকে মনোনয়ন বাতিলের দাবি জানানো হচ্ছে। জাতীয় পার্টি কোনো ব্যান্ড দল না, নিবন্ধিত দল হিসাবে জাতীয় পার্টির পূর্ণাঙ্গ অধিকার আছে ভোটে অংশগ্রহণের। এদিকে চতুর্থ দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন 53 জন, বাদ পড়েছেন 17 জন। এ নিয়ে 4 দিনে মনোনয়ন ফিরে পেলেন 204 জন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন হাসান ওয়ালি, যাচ্ছি তার কাছে। ওয়ালি, আপনাকে স্বাগত জানাই। ওয়ালি, আমরা একদম শুরুতেই যে প্রতিবেদনটি দেখলাম, প্রধান উপদেষ্টা
তার বক্তব্যের মাঝে একটা আশাবাদ ব্যক্ত করেছেন জুলাই অভ্যুত্থানে তরুণদের মধ্যে কেউ নির্বাচনে জয়ী হতে পারে। একটু বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে নির্বাচন সামনে রেখে কিন্তু ঘুরে ফিরে নির্বাচন প্রসঙ্গ আসলে আসে। সেটি রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টার বক্তব্য, কিন্তু তেমন আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চশিক্ষা নিয়ে একটি সেমিনার সম্মেলন তিনি উদ্বোধন করেছেন। সেখানে কথা বলেছেন মূলত যারা অভ্যুত্থানকারী যে তরুণ, তারা রাজনৈতিক দল করেছেন, তারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা যদি দেখি যে তিনি সেখানে মূলত যেটি বলতে চাইছেন যে তারা অনেকেই বিজয়ী হবে সেটি বলেছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে কেউ কেউ মন্ত্রিত্ব পেতে পারেন, হতে পারেন, সেটি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং একই সঙ্গে আপনি জানেন যে এবারই প্রথম গণভোট হচ্ছে, একই সঙ্গে গণভোটে আগামী দিন বাংলাদেশ কিভাবে চলবে সেই জুলাই সনদ সেটি পাশ হবে, দেশের ভবিষ্যৎ সেটি নির্ধারিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। গণভোটের কথা যেহেতু আসলো, গণভোট নিয়ে আজকে একটি রাজনৈতিক দল, যেই দলের ব্যাপারে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন, তারা এক ধরনের প্রচারণা শুরু করেছেন। জি, আমরা জানি যে জুলাই সনদে কিন্তু এনসিপি শেষ পর্যন্ত স্বাক্ষর করেনি, সেটি সরকারের সেটি স্পষ্ট করেনি জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, তেমন নানান ধরনের অভিযোগ তাদের রয়েছে। কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু তারা প্রচারণা ইতিমধ্যে নেমেছে। আজকে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এটি উদ্বোধন করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, যেখানে তিনি বলেছেন যে সংস্কারের জন্য হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। হ্যাঁ জয় না হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে, সেই শঙ্কার কথা তিনি বলেছেন। না পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে একটি দল এ নিয়ে বিনিয়ে, সেই অভিযোগ তিনি করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন এনসিপিকে যদি মানুষ ভোট নাও দেয়, তারা যাতে করে গণভোটে হ্যাঁকে জয়ী করে, সেই আহ্বান কিন্তু রেখেছেন নাহিদ ইসলাম। অর্থাৎ গণভোটের পক্ষে সারা দেশব্যাপী যেসব আসন, অর্থাৎ আমরা জানি যে জামায়াতের সঙ্গে একটি আসন সমঝোতা হচ্ছে এনসিপির, যেসব আসনে তাদের প্রার্থী থাকবে না, সেখানেও কিন্তু তারা অ্যাম্বাসেডর নিয়োগ করছেন যাতে করে গণভোটের পক্ষে তারা প্রচারণা চালাতে পারে। দল বলতে আসলে কাদেরকে ইঙ্গিত করেছেন? এটি মূলত জামায়াত জোটের বাইরে যেটি বিএনপি সহ অন্যান্য দল যেগুলো রয়েছে তাদেরকে বিএনপি সমমনা সেদিকে ইঙ্গিত করেছেন, সেটি আসলে বলা যায়। বিএনপি তার প্রেক্ষিতে কোনো বিএনপি তো যেটি বিএনপির আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিন্তু হ্যাঁ না কোনো পক্ষেই বিএনপি মত দেয়নি। তবে বিএনপি নেতারা যেটি বলছেন যে এটি জনগণের ইচ্ছা, তারা গণভোটে আসবেন, গণভোটে হ্যাঁ বা না যেটি তারা পছন্দ করবেন সেটি একান্তই তাদের পছন্দের, এটি বলছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে দলের যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা বিএনপির তরফ থেকে দেখিনি। তবে নার পক্ষে প্রচারণাও কিন্তু ওই অর্থে কেন্দ্রীয় পর্যায় থেকে নেই। বিএনপি আজ ইসিতে গিয়েছিল, সেখানে বিএনপি বেশ কিছু অভিযোগ কিন্তু এনেছে। আজকে নির্বাচন কমিশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। মূলত পোস্টাল ব্যালট নিয়ে তিনি কথা বলেছেন, যারা নিজ আসনের বাইরে অন্য জায়গায় থাকবেন, প্রবাসীদের কথা বলা হচ্ছে, অন্য পেশাজীবীদের কথা বলা হচ্ছে। সেখানে তিনি অভিযোগ করেছেন যে ধানের শীষ প্রতীকটা মাঝখানে, অর্থাৎ ভাজের মাঝখানে পড়ে গেছে, অন্য দলের প্রতীক সেটি একেবারে সামনে উপস্থাপন করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন। দ্রুত এই পোস্টালের যেই ধারাবাহিকতা সেটি আসলে তিনি পরিবর্তনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রতীক আড়াল হয় তেমন ব্যালট নির্বাচন চায় না বিএনপি, তেমন বক্তব্য তিনি জানিয়েছেন। একই সঙ্গে ভোটার আইডি কার্ডের নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করে একটি দল অর্থনৈতিক লেনদেন করার চেষ্টা করছে, তারা ভোট কারচুপি করতে পারে বা ভোট নেওয়ার জন্য চেষ্টা করছে, তেমন অভিযোগ করেছেন, তার সমালোচনা করেছেন। একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নষ্টের চেষ্টা চলছে মাঠ পর্যায়ে, তেমন অভিযোগের কথাও কিন্তু, সংখ্যার কথাও নজরুল ইসলাম খান আজকে কেন প্রকাশ করছেন? এটা আপনি জানেন যে এবার কিন্তু বেশ কয়েক বছর পরে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, তেমন আশাবাদ কিন্তু সব রাজনৈতিক দল করছে, যার ফলে তার কিছু নেতিবাচক দিকও তো আছে। প্রায় আসনগুলোতে মুখোমুখি অবস্থান এক ধরনের আছে, পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু এটি আছে প্রশাসনের তরফ থেকে। প্রশাসনের দিকে কিন্তু তীর বিএনপি যেমন রয়েছে, জামায়াত সহ অন্যান্য দলগুলোরও কিন্তু রয়েছে। আজ জামায়াতের কি অবস্থা? জামায়াতের আসন বন্টন কিংবা নির্বাচন, আপনি জানেন যে 8 দল নিয়ে জামায়াতের একটি দীর্ঘ আন্দোলন ছিল কয়েক মাসের, গণভোটের সহ জুলাই সনদে আইনি ভিত্তি সহ নানান দাবিতে। সেটি শেষ মুহূর্তে এনসিপি, এবি পার্টি এবং এলডিপি সহ 11 দলীয় জোট হয়েছে, কিন্তু সেটির এখন পর্যন্ত কিন্তু আসলে যেই আসন সমঝোতা চূড়ান্ত সেটি হয়নি। গত সোমবার অর্থাৎ গতকালকে আজকে জামায়াতের আমির জানিয়েছিলেন যে আজকে এই আসন সমঝোতা চূড়ান্ত রূপ নেবে, সেটি এখন পর্যন্ত নেয়নি। অর্থাৎ জামায়াত এবং ইসলামী আন্দোলনের টানাপোড়েনের মধ্যে রয়েছে। এ নিয়ে আমার সহকর্মী শফিক মুন্সি একটি প্রতিবেদন করেছেন, দেখে আসবো প্রতিবেদনটি। সোমবার জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান জানতে চান 11 দলীয় জোটের নির্বাচনী সমঝোতার অগ্রগতি সম্পর্কে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ডাক্তার শফিকুর রহমান বলেন, মঙ্গলবারের মধ্যে দৃশ্যমান হবে সমঝোতার সর্বশেষ চিত্র। তারা জানতে চেয়েছেন আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা, না হলে কখন হবে। আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ পাবে।
কিন্তু শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামের মধ্যে কিছু টানাপোড়েনের কারণে পিছিয়ে গেছে সমঝোতা চূড়ান্ত হবার দিনক্ষণ। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব জামায়াতকে ইঙ্গিত করে দাবি করেন, জোটের মধ্যে কারো কারো একক সিদ্ধান্ত নেয়ার প্রবণতা তাদের দূরত্ব বাড়াচ্ছে। তবে আসন সমঝোতার দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, শেষ মুহূর্তে একাধিক দল যুক্ত হওয়ায় সমন্বিত প্রার্থী তালিকা চূড়ান্তে কিছুটা দেরি হলেও জোটের অভ্যন্তরে নেই কোনো টানাপোড়েন। সীমিত আসনের মধ্যে যেহেতু দল সংখ্যা বেড়েছে, সেখানে অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আমাদের বারবার কাজ করতে হয়েছে, সেখানে একটু বিলম্ব হচ্ছে। যদি আমাদের অ্যালায়েন্সের মধ্য থেকে কেউ একা সিদ্ধান্ত নেয়, তাহলে অন্যর মধ্যে সন্দেহ সংশয় হওয়াটা স্বাভাবিক। এদিকে ইসলামী আন্দোলনের নেতারা জানান, সমঝোতায় তাদের নির্দিষ্ট আসন চাহিদা না থাকলেও সম্মানজনক আসন সংখ্যা প্রত্যাশা তাদের। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই সমন্বিতভাবে ঘোষিত হবে আসনভিত্তিক একক প্রার্থী তালিকা। আমাদের যারা নির্বাচনী ফোরাম আছে, অবজারভেশন করছে, জরিপ করছে, তাতে অনেকে মনে করে 120 হলে আমাদের সম্মান হয়, কেউ বলে 130, কেউ বলে 100 এরকম। যেটা হয়েছে এটা অসন্তোষ বা দূরত্ব নয়, এটা হলো আমাদের একটু চাওয়া বেশি ছিল, একটু কম পেয়েছি, আর একটু আশা করি। এখন যেহেতু নতুন করে আলোচনা হচ্ছে, এটা কেটে যাবে আশা। একটি বিশ্বস্ত সূত্র বলছে, 180 থেকে 190টি আসন রেখে বাকিগুলো অন্য দলের প্রার্থীদের ছেড়ে দিতে চায় জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, একটু বিস্তারিত জানাবেন। এখানেও কিন্তু আসলে আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু মূলত জামায়াত এবং ইসলামী আন্দোলনের যে আসন সমঝোতা সেই জায়গাটিতে কিন্তু আটকে রয়েছে। এনসিপির সঙ্গে কিন্তু এক ধরনের মোটা দাগে আসন সমঝোতার জায়গাটি চূড়ান্ত হচ্ছে। অন্যান্য দল খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস বা এলডিপি, তাদের সঙ্গেও কিন্তু আসন সমঝোতার মোটামুটি চূড়ান্ত। কিন্তু মূলত যে ইসলামী আন্দোলনের যে চাহিদা, সেটি আসলে এখন পর্যন্ত এই টানাপোড়েনের মূল অন্তরায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। আপনি জানেন যে আমরা যদি একটু দেখি যে মূলত জামায়াত, আমরা যতটুকু জানতে পারছি, আমরা প্রতিবেদনও দেখছিলাম যে 180 থেকে 190টি আসন মূলত তারা রাখতে চায়, বাকিগুলো অন্যান্য দলগুলোর সঙ্গে তারা সমঝোতা করতে চায়। সেই জায়গাটিতে মূলত মূল টানাপোড়েনটি জামায়াত ইসলামী আন্দোলনের সমঝোতা, এই কারণেই মূলত দেরি হচ্ছে। নির্বাচনে আসন বন্টন নিয়ে টানাপোড়েনটিও কিন্তু মূলত ইসলামী আন্দোলনের সঙ্গে সেই জায়গাটি। ইসলামী আন্দোলন কিন্তু আমরা প্রতিবেদনে যেমন দেখছিলাম যে 100 বা 120 আসন এমন তাদের চাহিদা রয়েছে, বা অন্তত পক্ষে 80টি আসন আসলে ইসলামী আন্দোলন চায়, এরকম নানান ধরনের গুজব কিন্তু গুঞ্জন রয়েছে। একই সঙ্গে মূলত এনসিপি এই আসন সমঝোতার মধ্যে আশাকে কেন্দ্র করেও কিন্তু মূলত এই যে টানাপোড়েন সেটি শুরু হচ্ছিল, অর্থাৎ সেটিকে বলা হচ্ছে যে জামায়াতের একক সিদ্ধান্তে এনসিপি এই জোট বা আসন সমঝোতার মধ্যে প্রবেশ করেছে, ইসলামী আন্দোলনের কোনো ধরনের সম্মতি নেওয়া হয়নি, এমন অভিযোগের জায়গা কিন্তু তাদের ছিল। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানানভাবেই সম্মানজনক আসন সেটি প্রত্যাশা করছে ইসলামী আন্দোলন। তবে জামাত কিন্তু বলছে যে খুব দ্রুতই আসলে সব ধরনের সমীকরণ এটি পাশ কাটিয়ে তারা যে এক বাক্স যেটি তৈরি করতে চায়, নির্বাচনী সমঝোতা করতে চায়, সেটি তারা করতে পারবে, সে আশাবাদ কিন্তু জামাতের পক্ষ থেকে রয়েছে। এই জোটের বিষয়ে জামায়াত কি জানিয়েছে? জামায়াত কিন্তু সোমবার, অর্থাৎ গতকাল ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে আজকে এটি সামনে আসবে, কিন্তু এই টানাপোড়েনের কারণে কিন্তু সেটা আসা সম্ভব হয়নি। তবে জামাত আশা করছে দ্রুত সময়ের মধ্যে আসন সমঝোতা যে রূপরেখা সেটি তার প্রকাশ করতে পারবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ওয়ালি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি, জানাচ্ছিলেন আজকের দিনের রাজনৈতিক যে মূল আলাপ তার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের সময় গণভবনে বৈঠক করা 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের সময় গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দ্রুতই তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে প্রসিকিউশন। 2024 সালের অভ্যুত্থানের সময় 22 জুলাই গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষ পর্যায়ের 25 ব্যবসায়ী। এসব শীর্ষ ব্যবসায়ীদের বিরুদ্ধে গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলন করে প্রতিনিধি দলটি। আমাদের কাছে এই ছবিটি আছে, এই ছবির ভিতরে থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি। আজকের মাঝে যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয়। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, হামিম গ্রুপের একে আজাদ, মেঘনা গ্রুপের মুস্তফা কামাল, বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহান সহ অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন। 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস
সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। ব্যবসায়ীরা এখনও আওয়ামী লীগকে অর্থের যোগান দিচ্ছে মন্তব্য করে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রাম ব্যবহার করে প্রতারণা, লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে। চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ৫১,০০০-এর বেশি সিম জব্দ। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারধরে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। ঘটনা তদন্তে সেনাপ্রধানের হস্তক্ষেপ ও ন্যায় বিচারের আশা জানিয়েছেন দলটির মহাসচিব। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর জানিয়েছে, কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে বিক্ষোভ নেতাকর্মীদের। মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে ভিড় করেন নিহত শামসুজ্জামান ডাবলুর স্বজন ও বিএনপি নেতাকর্মীরা। গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন তারা। এ সময় বন্ধ রাখা হয় হাসপাতালের প্রধান গেট। ডাবলুর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে বিচার দাবি করেন তারা। এই ঘরের ভেতর নিয়ে হয়তো মারা ধরা কিছু জিজ্ঞাসাবাদ করেছে। আকুতি মিনতি করার পরেও তাকে ছাড়েনি। আসলে তার কাছে কিছু নেই, সে কিভাবে বের করবে? অমানবিক, এটা আমরা মেনে নিতে পারছি না। অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে নির্যাতনে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব। তদন্তে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের প্রত্যাশা করেন মির্জা ফখরুল। নিহতের পরিবারের প্রতি গভীর সহমর্মিতাও প্রকাশ করেন। এদিকে এক বিবৃতিতে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর জানায়, অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইনে নেওয়া হবে ব্যবস্থা। অস্ত্র থাকার অভিযোগে সোমবার রাতে নিজের ফার্মেসি থেকে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করে সেনাবাহিনী। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। মৃত্যুর সঙ্গে লড়াই করা মিয়ানমার সীমান্তের গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকরা বলছেন, মাথার জটিল জায়গায় গুলি থাকায় তা চট্টগ্রাম মেডিকেলে অস্ত্রোপচারে বের করা সম্ভব হচ্ছে না। এদিকে মেয়ের জীবন বাঁচানোর আকুতি বাবা মায়ের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিশেষ অ্যাম্বুলেন্সে করে মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু হুজাইফা আফনানকে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। এই সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। উন্নত চিকিৎসায় আফনানের জীবন বাঁচানোর আকুতি তাদের। মেয়েকে রাতে দেখছি একরকম, সকালে দেখছি অন্যরকম। রাতে ভুলে যায় নাই আমার মেয়ে, সকালে ভুলে গেছে। আর্থিক অবস্থা খারাপ হচ্ছে আমার মেয়ের, এই জন্য রেফার দিছে, ঢাকায় নিয়ে যাবে। উন্নত চিকিৎসা চাই, আমার মেয়ের বাঁচাইতে চাই। আপনারা সবাই আমার মেয়ের সুচিকিৎসার ব্যবস্থা করুন। এসে বলতেছে, ঠিক আছে, তোমার বাইরের মেয়েকে আমরা টাকা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে, তুমি যাবা, একজন যেতে পারবে, এখানকার বিজিবি যাবে, আরও ডাক্তার যাবে। এর আগে গুরুতর ও লাইফ সাপোর্টে থাকা আফনানের অস্ত্রোপচার করেও মাথার গুলিটি বের করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক চিকিৎসা চলছিল। পরে মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ বোর্ড সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উন্নত চিকিৎসার জন্য স্বজন সহ একজন চিকিৎসক, একজন নার্স ও বিজিবি সদস্য সহ ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। তার গুলির পজিশনটা খুবই একটা ব্রেনের এমন একটা জায়গায় যেখান থেকে এই গুলিটা বের করা খুবই, আমাদের এখানে প্রায় আমাদের ডাক্তাররা তেমন একটা ইয়ে করতে পারে নাই। এটার উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটাকে আমরা আমাদের যেটা নিমস বলি আমরা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, ওখানে রেফার করা হচ্ছে। আজকে সকালে ডাইরেক্টরের সাথে আমার কথা হয়েছে, তারা সবাই রেডি আছে বাচ্চাকে রিসিভ করার জন্য। বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, সে লাইফ সাপোর্টে আছে। আমরা আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে আমাদের ডাক্তার সহ তাকে পাঠানো হচ্ছে। গত রোববার সকালে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত হয় বাংলাদেশি শিশু হুজাইফা। এদিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয় তাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজার সীমান্তে গুলির ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াওসো মোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ে ডেকে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ। জানানো হয়, কোনো উস্কানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সেজন্য মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে
যাই ঘটুক না কেন তার প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে সে বিষয়টি নিশ্চিত করারও দাবি জানায় ঢাকা। জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় মিয়ানমার। বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন দূত। আগামী বৃহস্পতিবার নিজের পরিচয়পত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পেশ করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। মূলত পরিচয়পত্র জমা দেওয়ার আগে আনুষ্ঠানিকতার জন্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। আধা ঘন্টার বেশি সময় ধরে সাক্ষাৎ শেষে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন। এর আগে সোমবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে এসে পৌঁছান। রাতের সময় আরও থাকছেন। বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে অনড় বিসিবি। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির। আবারও হবে বৈঠক। অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত 5 চীনা নাগরিক সহ 8 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। উদ্ধার করা হয় 51,000-এর বেশি সিম, বিপুল পরিমাণ ভয়েস ওভার প্রোটোকল যন্ত্র। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, টেলিগ্রাম ও বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে মানুষকে লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে ফেলত চক্রটি। অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে রমরমা প্রতারণা। সামাজিক মাধ্যমটির লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। 1 সপ্তাহ ধরে অভিযান চালিয়ে এমনই এক প্রতারক চক্রের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি, যাদের 5 জনই চীনা নাগরিক। অভিযানে জব্দ করা হয় 51,000-এর বেশি সিম, 21টি ভয়েস ওভার প্রোটোকল মেশিন, 5টি ল্যাপটপ। এই ধরনের অভিযোগ প্রচুর পরিমাণে। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সিম ও ডিভাইসের খোঁজ মেলে চীনা নাগরিকের বাসায়। কাউকে বলেছে যে আপনি 2,000 টাকা দেন, আপনি 2,500 টাকা পাবেন। তো 2,000 টাকা দেওয়ার পরবর্তীতে উনি 2,500 টাকা পেয়েছেন। পরে বলছে এবার 5,000 দেন, 6,500 পাবেন। তো 5,000 দিয়েছেন, 6,500 পেয়েছেন। পরে বলেছেন 50,000 দেন, 60,000 পাবেন। পরে যখন সেই ব্যক্তি 50,000 টাকা দিয়েছেন আর তিনি টাকা ফেরত পান নাই। এই অপারেশন আমরা 1 সপ্তাহ ধরে করে আসছি। আমরা এখনো অপারেশনের মধ্যেই আছি। 5টি ল্যাপটপ, 51,251টি সিম, বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 50টির মতো মোবাইল এবং দেশি বিদেশি আমরা 8 জন নাগরিককে গ্রেফতার করেছি। এদিকে গ্রেপ্তার বিদেশিদের অবস্থানের বৈধতা যাচাই বাছাইয়ের কাজ চলছে বলে জানান ডিবির উপকমিশনার। কবে আসছে বা কখন আসছে এটা আমরা সবেমাত্র ওনাদের পাসপোর্টগুলো আমরা যাচাই বাছাই করতেছি, একদম ক্লিয়ার দেওয়া যাচ্ছে না। আর ওনাদের সাথে লিঙ্ক আপ যেটা হলো যে ওনাদের বাসা থেকেই আমরা এই মালামালগুলো উদ্ধার করেছি। চক্রটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও সিম কার্ডগুলো ব্যবহার করে অর্থ পাচার ও প্রতারণায় জড়িত ছিল বলে ধারণা পুলিশের। ভুলে যাব যে কিভাবে সিমগুলো কার মাধ্যমে এসেছে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবসে আকাশে একসঙ্গে 54টি জাতীয় পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। এর মাধ্যমে বিজয়ের মাসে বাংলাদেশ পেল এক অনন্য আন্তর্জাতিক সম্মান। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাই ডাইভারদের অংশগ্রহণে আকাশে ভেসে ওঠে লাল সবুজের 54টি পতাকা। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন। অপার সম্ভাবনা থাকার পরও সমুদ্র অর্থনীতিতে মনোযোগ দেয়নি বাংলাদেশ। অথচ ভূমির তুলনায় 10 ভাগেরও কম পরিকল্পনা নিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হতে পারে মহাসাগরীয় অঞ্চল। এমন প্রত্যাশা থেকেই পরবর্তী সরকারকে ব্লু ইকোনমির রূপরেখা দিতে চান বিডার নির্বাহী চেয়ারম্যান। বঙ্গোপসাগর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। ভারত, চীন ও জাপানের মতো দেশগুলোর তেল ও বাল্ক কার্গো ছাড়াও চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানের মতো দেশগুলোকে ট্রানজিট সুবিধা দেয় বিশ্বের বৃহত্তম এই উপসাগর। এর গুরুত্বপূর্ণ অংশীদার হওয়া সত্ত্বেও ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতিকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। 1,30,000-এর পিছে যে পরিমাণ সময় এবং
এনার্জি দেই সে তার 10 ভাগের 1 ভাগও আমরা সমুদ্র অঞ্চলের পিছে কখনোই দেই না। মঙ্গলবার বিডে আয়োজিত উত্তর পূর্ব ভারত মহাসাগরীয় আঞ্চলিক সংলাপ অনুষ্ঠানে জানানো হয়, ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় টেকসই সমুদ্র শাসনে পারস্পরিক সহযোগিতা দরকার। South Asia's seas and coastal states. This session is explores for strengthening the sustainable blue economy in South Asia's small island developing states context. Policymakers from India, Sri Lanka, Bangladesh, Maldives, and across the Indo-Pacific small island developing states to transform research insights into actionable strategies and policy measures. এ সময় বিডা চেয়ারম্যান তাগিদ দেন ব্লু ইকোনমির সঠিক ও যুগোপযোগী ব্যবহারের। আগামীতে যে সরকারটা আসবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় যেটার উপর বেস করে সমুদ্রের যে সম্পদ আছে এবং আমাদের দেশের এই কোস্টাল এরিয়ার যে মানুষগুলো আছেন তাদের কর্মসংস্থানে যে ব্যবস্থা করার ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা রাখতে পারবে। ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র সিডসের 33টি জাতিগোষ্ঠীর প্রায় 29 লাখ মানুষ ভারত মহাসাগরীয় অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত বলেও জানানো হয় সংলাপে। খুব ভালো সূচনা হিসেবে কাজ করে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ICC BCB ভার্চুয়াল বৈঠক। ICCর অনুরোধ সত্ত্বেও ভারতে না যাওয়ার সিদ্ধান্ত অবিচল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন BCB সহ সভাপতি শাখাওয়াত হোসেন। তবে এখনই আশাহত হচ্ছেন না বোর্ড কর্তা, জানিয়েছেন বাংলাদেশের জন্য বিকল্প খুঁজছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, দ্রুতই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত, শুরু হয়ে গেছে কাউন্টডাউন, কিন্তু বাংলাদেশের জন্য এখনো ঝুলে আছে একটাই প্রশ্ন, ভারত নাকি শ্রীলঙ্কা? টাইগাররা কোথায় খেলবে মেগা আসর? উত্তর খুঁজতে সবাই বসেছিল BCB ও ICC। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সভাপতি আমনুল ইসলাম বুলবুলের সঙ্গে 2 সহসভাপতি অংশ নেন সভায়। ভার্চুয়ালি যুক্ত হয় ICC কর্তারাও। তবে নিরাপত্তা ইস্যুতে BCBর অবস্থান অপরিবর্তিত, কোনো অবস্থাতেই ভারত যাবে না লিটন বাহিনী। বিশ্বকাপ খেলতে চায় শ্রীলঙ্কায়, কয়েক ঘন্টার বৈঠক শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। পরে অনেকটা তড়িঘড়ি করেই BCB ছাড়েন সভাপতি আমনুল ইসলাম বুলবুল, হননি গণমাধ্যমের মুখোমুখি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়ব না, মানে ইন্ডিয়াতে আমরা যাব না। আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ খেয়াল করছে এবং আলোচনার পথ ওপেন আছে আর কি। ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়, বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। বিশ্বকাপের বাকি নেই 1 মাসও, কথা ছিল আজই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত, তবে সে সময়টা আরও পিছিয়েছে। যদিও খুব শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে BCB ও ICC-কে। এখন দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কোন দিকে যায়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অভ্যুত্থানের তরুণ অনেকের নির্বাচনে জয়ের আশা প্রধান উপদেষ্টার, কেউ কেউ হতে পারেন মন্ত্রীও। 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। তারেক রহমান সফর বাতিল করলেও আচরণবিধি মানছে না অন্য দলের নেতারা, ইচ্ছে করেই পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক আড়ালের অভিযোগ। এবং গণভোটে হ্যার পক্ষে প্রচারণায় এনসিপি, একটি দল বিপক্ষে থাকার অভিযোগ। জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে স্মারকলিপি, জুলাই ঐক্যের।